আমরা ধরো যদি আমরা প্রকৃত সুদের হার বিষয়টি কি এটা যদি বুঝতে চাই তাহলে বিষয়টি হবে এরকম। ধরো আমরা কারো কাছ থেকে 5 বছরের জন্য 10% সুদের হারে ঋণ গ্রহণ করলাম এবং তাকে আমার সুদ প্রদান করতে হবে প্রতি মাসে, অর্থাৎ বছরে 12 বার সুদ প্রদান করতে হবে। তাহলে ওই যে আমি তার সাথে চুক্তিবদ্ধ হলাম 10% সুদের হারে, আমাকে যেহেতু প্রতি মাসে সুদ দিতে হচ্ছে অর্থাৎ বছরে 12 বার সুদ দিতে হচ্ছে, তাহলে কিন্তু ওই 10% নামিক সুদের হার 10% থাকবে না, এটা থেকে বৃদ্ধি পাবে। তাহলে এই যে বছরে একাধিকবার সুদ প্রদান করার ফলে নামিক সুদের হার থেকে কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হারের যে ভিন্নতাটা বা কত আসলে সুদের হার দাঁড়ায় বছরে একাধিকবার সুদ দিলে, সেটাই আলোচনা করা হচ্ছে প্রকৃত সুদের হারে। তাহলে প্রকৃত সুদের হার কিভাবে নির্ণয় করব তা যদি আমরা একটা সূত্রের মাধ্যমে বের করতে চাই, সূত্রটা আসে এরকম: EAR বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইজ ইকুয়াল টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম। এখানে আই সমান সমান বোঝাচ্ছে নামিক সুদের হার, অর্থাৎ যার কাছ থেকে ঋণ নিচ্ছি তার সাথে চুক্তিবদ্ধ হচ্ছে যেই ঋণের সুদের হারে বা যেই সুদের হারে আমি তার সাথে চুক্তিবদ্ধ হচ্ছি, সেই চুক্তিবদ্ধ সুদের হার বা নামিক সুদের হারের সমান সমান আসবে আই ডিভাইডেড বাই এম। এম মানে হলো চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ তাকে আমার বছরে কতবার সুদ প্রদান করতে হবে। ওই এম এর মানটা হলো বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, পাওয়ার হলো আবার এম এর মান চক্রবৃদ্ধির সংখ্যা, এটাকে আমার বিয়োগ করতে হবে আবার 1, অর্থাৎ যেই মানটা পাবো তার থেকে আমার 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করলে আমার ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা কার্যকরী বার্ষিক সুদের হারটা আমি পেয়ে যাব বা প্রকৃত সুদের হারটা আমি খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা প্রকৃত সুদের হার মানে এই দাঁড়াচ্ছে যে যদি আমি কারো কাছ থেকে নামিক সুদের হার, অর্থাৎ যদি আমি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করি 10% সুদের হারে এবং তাকে যদি আমাকে এই সুদটা বছরে একবার না দিয়ে একাধিকবার, হোক সেটা 3 মাস 4 মাস বা 5 মাস পর পর দেওয়া লাগে, তাহলে ওই 10% নামিক সুদের হার আর 10% থাকবে না, এটা থেকে বৃদ্ধি পাবে। তাহলে কত বৃদ্ধি পাবে বা কতটুকু বৃদ্ধি পাবে এইটা নির্ণয় করার জন্য আমরা চাইলে EAR বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট এই সূত্রটি অনুসরণ করে আমরা প্রকৃত সুদের হারটা বের করতে পারবো। তাহলে আমরা আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 36-এ প্রকৃত সুদের হারের যে উদাহরণটি দেওয়া আছে সেই উদাহরণটি যদি আমরা একটু পড়ি তাহলে দেখব, বলা আছে গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে বার্ষিক বা নামিক সুদের হার হয় 52, অর্থাৎ বছরে সুদের পরিমাণটা দাঁড়ায় 52% বা 52%। তাহলে বাৎসরিক 52% সুদের হার, কিন্তু প্রতি সপ্তাহে যেহেতু আমি তাকে সুদ প্রদান করতে হচ্ছে, তাহলে চক্রবৃদ্ধির সংখ্যা দ্বারায় আমাকে বছরে 52 বার সুদ প্রদান করতে হচ্ছে, তাই নামিক সুদের হার 52 থেকে প্রকৃত সুদের হারটা ভিন্ন হবে। এখন ভিন্ন আসলে কতটুকু হবে বা কতটুকু বৃদ্ধি পাবে সেইটা নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি অনুসরণ করতে পারি: ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইজ ইকুয়াল টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এম মাইনাস 1। তাহলে এইখানে আমার সাপ্তাহিক সুদের হার দেওয়া ছিল 1%, যেটাকে আমরা যদি বছরে কনভার্ট করি তাহলে আসবে 52%। তাই আমার আয়ের মানটা বা সুদের হারটা হবে 0.52 এবং আমার এম বা চক্রবৃদ্ধির সংখ্যা বলা ছিল 52, অর্থাৎ 52 বার আমাকে সুদ প্রদান করতে হতো। তাই 1 প্লাস 0.52 ভাগ 52 বা 52 হোল টু দি পাওয়ার 52 মাইনাস 1। তাহলে এইটাকে যদি আমি সাইন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে দেখব এটার উত্তরটা আসে যে 67.768%, অর্থাৎ আমার সাপ্তাহিক 1% হারে সুদের হার দিলে আসলে যে 52% সুদের হার হওয়ার কথা ছিল, যেটা নামিক সুদের হার, 52% সুদের হার হচ্ছে না। সাপ্তাহিক চক্রবৃদ্ধিকরণের ফলে আমার এই সুদের হারটি আসলে দাঁড়াচ্ছে বা প্রকৃত সুদের হারে দাঁড়াচ্ছে 67.768%। তো এটাই হলো প্রকৃত সুদের হার। অর্থাৎ বিষয়টি হলো এরকম যে যদি আমি কাউকে সপ্তাহে একবার বা সপ্তাহে একাধিকবার সুদ প্রদান করি তাহলে নামিক সুদের হার থেকে আমার প্রকৃত সুদের হারটা ভিন্ন হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় যেটি, যে যদি কখনো বলা হয় বার্ষিক চক্রবৃদ্ধির কথা, অর্থাৎ বার্ষিক কোনো একটা চক্রবৃদ্ধি সুদের হারের কথা বলা হয়, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নামিক সুদের হার যেটা থাকবে, ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা প্রকৃত সুদের হারটাও ঠিক সেম বা ঠিক একই হবে। কারণ আমার বছরে একবারই সুদ প্রদান করছি।
যদি আমি বছরে একবার সুদ প্রদান না করে একাধিকবার সুদ প্রদান করি তাহলেই শুধুমাত্র নামিক সুদের হার এবং কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হারের মধ্যে একটা ভিন্নতা আসবে। কিন্তু যদি বছরে একবার সুদ প্রদান করি তাহলে কোনো ভিন্নতা আসবে না, দুইটা একই হবে। তো এই ছিল আমার জন্য প্রকৃত সুদের হারের ধারণা এবং প্রকৃত সুদের হারের সূত্র কিভাবে আমরা আলোচনা করব বা সূত্র কিভাবে আমরা করে অঙ্ক করতে পারি সেটা দেখলাম। এবার আমরা এই অধ্যায়ের অর্থাৎ অধ্যায় 3 অর্থের সময় মূল্য যেটা দেয়া আছে, অর্থের সময় মূল্যের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা এখন একটু আলোচনা করব। তো বহু নির্বাচনী প্রশ্নের শুরুতেই থাকছে 1 নম্বর প্রশ্নে এরকম যে অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি? অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি? আমার হাতে 4টি অপশন দেওয়া ছিল, সুদের হার, মুদ্রানীতি, অর্থের তারল্য এবং বর্ধিত মুনাফা। তো এই 4টি অপশন থেকে খুব সহজেই আমরা বুঝতে পারি যে অর্থের সময় মূল্যের ধারণা থেকে আমরা জেনেছিলাম এরকম যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে তারতম্য ঘটে তাকে আমরা অর্থের সময় মূল্য বলি। অর্থাৎ আমি যদি আজকে ব্যাংকে 100 টাকা জমা রাখতাম, 1 বছর পর তার উপর সুদ গণনা করে আমার অর্থের সময় মূল্যটা আরো বৃদ্ধি পেত। তাই অর্থের সময় মূল্যের ক্ষেত্রে বা অর্থের সময় মূল্য নির্ধারণের ক্ষেত্রে মূল কারণটাই আসছে সুদের হার। যদি সুদের হার না আসতো তাহলে আমার অর্থের সময় মূল্য পরিবর্তন হতো না। সুদের হার যোগ হওয়ার কারণে আমার অর্থের সময় মূল্যের মধ্যে একটা ভিন্নতা দেখা দিচ্ছে। তাই প্রথম প্রশ্নের উত্তরটি হবে ক বা সুদের হার। যদি আমরা প্রশ্ন নম্বর 2-এ চলে যাই, প্রশ্ন নম্বর 2-এ বলা আছে যে সুদ আসলের উপর প্রদান করা হয় নিচের কোনটি? আমার হাতে 4টি অপশন দেওয়া আছে, সরল সুদ, মোট সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং নিট সুদ। তো আমরা যখন এই অধ্যায়টি আলোচনা করেছিলাম, এই অধ্যায়ের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা পড়েছিলাম এরকম যে ভবিষ্যৎ মূল্যকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। অর্থাৎ প্রতি বছর যে সুদটা জমা হয় সেটা আসলের সাথে যুক্ত হয়ে পরবর্তী বছরের সুদটা গণনা করা হয়। অর্থাৎ বিগত বছরের সুদ আসলের উপর পরবর্তী বছরের সুদটা গণনা করা হয়, এটাকেই বলা হয় চক্রবৃদ্ধিকরণ। তাই সুদ আসলের উপর প্রদান করা হয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রশ্ন নম্বর 2-এর সঠিক উত্তরটি হবে চক্রবৃদ্ধি সুদ। এবার আমাদের বহু নির্বাচনী প্রশ্ন 3 নং প্রশ্ন যদি আমরা আলোচনা করি তাহলে দেখব বলা আছে যে বাট্টাকরণ প্রক্রিয়া বলতে কি বোঝায়। আমরা অধ্যায় 3 যখন আলোচনা করছিলাম তখন বর্তমান মূল্যের মধ্যে বলেছিলাম যে বর্তমান মূল্য নির্ণয় করা মানে হলো বাট্টাকরণ পদ্ধতি বা বাট্টাকরণ করা। তাহলে আমার এখানে উত্তর যেগুলো দেওয়া আছে, রোমান সংখ্যায় অপশন 1 বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া, অপশন 2 অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া এবং অপশন 3 বলা ছিল আমার জন্য সুদ আসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া। তাহলে এই 3টি থেকে আমার সঠিক উত্তর দুটি হলো অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া এবং সুদ আসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া। কারণ আমি যখন বর্তমান মূল্য নির্ণয় করতাম, বর্তমান মূল্য নির্ণয় করার সময় আমি ভবিষ্যৎ মূল্যকে অর্থাৎ সুদ আসলকে আমি সুদের হার দ্বারা ভাগ করতাম, তাহলে আমি বর্তমান মূল্যটা পেয়ে যেতাম। তাই এই প্রশ্নের বা 3 নং প্রশ্নের সঠিক উত্তরটি হবে 2 এবং 3 অর্থাৎ গ নং। গ 2 এবং 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। এবার যদি আমরা বহু নির্বাচনী প্রশ্ন 4 নং প্রশ্নটি যদি আমরা দেখি তাহলে দেখব বলা আছে এইরকম যে নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম। আমার হাতে 4টি অপশন দেওয়া ছিল। প্রথম অপশন বলা আছে যে সুদের হার নির্ধারণ, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক অবস্থা নিরূপণ এবং ঋণের কিস্তি হ্রাস করা। এখন অর্থের সময় মূল্যের গুরুত্বর ক্ষেত্রে সুদের হার আমরা নির্ধারণ করি না বা আর্থিক অবস্থাও নিরূপণ করতে আমরা অর্থের সময় মূল্য ব্যবহার করি না, আবার ঋণের কিস্তি হ্রাস করার ক্ষেত্রেও আমরা অর্থের সময় মূল্য ব্যবহার করি না। কিন্তু যে কোনো বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই আমার অর্থের সময় মূল্যটা নির্ণয় করতে হয় এবং এটার গুরুত্বটা অপরিসীম। কারণ আমি যদি অর্থের সময় মূল্য নির্ণয় করে আমি যেই প্রকল্পে বিনিয়োগ করছি সেই প্রকল্প থেকে আমি ভবিষ্যতে কত টাকা রিটার্ন আসবে বা কত টাকা আয় হবে সেটা যদি আমি আজকেই নির্ণয় করতে না পারি তাহলে আমার বিনিয়োগ সিদ্ধান্ত যথোপযুক্ত হবে না বা ফলপ্রসূ হবে না। তাই আর্থিক সময় মূল্যের বা অর্থের সময় মূল্যের গুরুত্বর ক্ষেত্রে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণটাই হলো সবচেয়ে অপরিসীম। তাহলে আমার সঠিক উত্তরটা হচ্ছে খ। এবার যদি আমরা 5 নং প্রশ্নে চলে যাই, 5 নং প্রশ্ন হলো একটি গাণিতিক সমস্যা। এই সমস্যাটা যদি আমরা প্রথমে প্রশ্নটি দেখি, প্রশ্নে বলা আছে এরকম যে জনাব হারুন প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে 12% সুদে ডিজিটাল ব্যাংকে 5 বছরের জন্য রাখতে চাইলে ব্যাংক মেয়াদ শেষে তাকে 5 লক্ষ টাকা দিতে চাইলো। তাহলে জনাব হারুনকে আজকে কত টাকা জমা রাখতে হবে বা কত টাকা জমা রাখতে চান? অর্থাৎ এইখানে আমার এই অঙ্কটিতে জনাব হারুনের
5 বছর পর যে 5 লক্ষ টাকা পাবে সেই 5 লক্ষ টাকার আজকের বর্তমান মূল্যটা কত এইটা নির্ণয় করতে হবে। তো এইটা নির্ণয় করতে গেলে আমরা আমাদের বিগত ক্লাসে যেটা পড়েছিলাম বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বা একবার সুদ প্রদানের ক্ষেত্রে, বছরে একবারই সুদ প্রদানের ক্ষেত্রে আমার সূত্র ছিল এরকম, পিভি বা প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ছিল ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখানে আই ছিল আমার জন্য সুদের হার এবং এন ছিল আমার জন্য সময়। তাহলে আমার এই প্রশ্নের যে তথ্যগুলো দেয়া আছে এই তথ্যগুলো যদি আমরা এই সূত্রে বসাই তাহলে দেখব যে ভবিষ্যৎ মূল্য আমার জন্য দেওয়া আছে 5 লক্ষ টাকা, তাই এফবি ইজ ইকুয়াল টু 5 লাখ বা 5 লক্ষ টাকা। সুদের হার দেওয়া ছিল আমার জন্য 12%, তাই 0.12, এবং সময়টা দেওয়া ছিল আমার জন্য 5 বছর, তাই এন এর মানটা আমি লিখলাম 5। এটাকে যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে দেখব যে আমরা এটার ভ্যালুটা পাবো এইরকম যে 2,83,720 টাকা বা প্রায়। তাহলে আমরা এই খুব সহজেই ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো এই সূত্রের দ্বারা, এবং এই সূত্রে যদি জনাভারণের যে তথ্যগুলো আমাকে দেয়া আছে এই তথ্যগুলো যদি বসাই তাহলে 2,83,720 টাকার মতো কাছাকাছি একটা অ্যামাউন্ট আমরা পাবো। তাহলে জনাভারণকে আজকে জমা রাখতে হবে 2,83,720 টাকা, তাহলেই সে 5 বছর পর 5 লক্ষ টাকা ব্যাংক থেকে পাবে। তো 5 নং প্রশ্ন গেল। এরপর আমরা 6, 7 এবং 8 নং প্রশ্নের উত্তর করব বহু নির্বাচনের ক্ষেত্রে। তো 6, 7 এবং 8 নং প্রশ্নের জন্য আমাদের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি যদি আমরা পড়ি বলা আছে দেখবেন যে শুভ, সৈনিক, মুন্না এই 3 বন্ধু একত্রে তাদের ব্যবসায়িক এলাকায় কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং সেন্টার চালু করে। তো 3 জন বন্ধু এখানে কথা বলা আছে, তাদের সার্ভিসিং সেন্টারের জন্য একটি কম্পিউটার ক্রয় করার প্রয়োজন দেখা দেয়, ফলে স্থানীয় ব্যাংক সমূহের নিকট তারা ঋণ গ্রহণের প্রস্তাব করায় এ নামক ব্যাংক। তার মানে এ ব্যাংক 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে, বি ব্যাংক মাসিক 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছর পর ঋণ পরিশোধ করার শর্তে 50,000 টাকা ঋণ প্রদানে সম্মত হয়। তাহলে তারা ঋণ পাবে 50,000 টাকা, দ্যাট মিনস আজকে পাচ্ছে তারা 50,000 টাকা এবং এটার ফেরত দিতে হবে 2 বছর পর। এক্ষেত্রে ব্যাংক এ কে সুদ প্রদান করতে হবে 20%, যেটা বার্ষিক চক্রবৃদ্ধি, অর্থাৎ বছরে একবারই সুদ প্রদান করতে হবে এবং সেটা দাঁড়াচ্ছে 20%। আর ব্যাংক বি এর ক্ষেত্রে তাদেরকে বছরে 12 বার সুদ প্রদান করতে হবে, কারণ মাসিক 10% চক্রবৃদ্ধি সুদের কথা বলা আছে। তাহলে আমরা যদি এবার প্রশ্নগুলোতে যাই তাহলে দেখব 6 নম্বর প্রশ্নে বলা আছে যে কোন পদ্ধতি অনুসরণ করে বর্তমান মূল্য নির্ণয় করা হয়। এখন আমার হাতে যে 4টি অপশন দেওয়া আছে, অপশনগুলো যদি আমরা দেখি, চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি, বাট্টাকরণ পদ্ধতি, সরল সুদ নির্ণয় করে এবং ইএআর এর মাধ্যমে। তাহলে আমরা যখন এই অধ্যায়ের শুরুর দিকে পড়েছিলাম যে বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতির আরেকটি নাম হলো বাট্টাকরণ পদ্ধতি বা বাট্টাকরণ করা, তাহলে আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি দিতে পারি এইভাবে যে বর্তমান মূল্য নির্ণয় করা হয় বাট্টাকরণ পদ্ধতি অনুসরণ করে। তাহলে 6 নং প্রশ্নের বা 6 নং বহু নির্বাচনের প্রশ্নের সঠিক উত্তরটি হবে খ, বাট্টাকরণ পদ্ধতি। তাহলে আমরা বহু নির্বাচনের প্রশ্ন 7 নং যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা যদি আমরা আলোচনা করি দেখব বলা আছে এ ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে তাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ এ ব্যাংক থেকে তারা 3 বন্ধু আজকে গ্রহণ করছে 50,000 টাকা, 2 বছর পর তাদেরকে কত টাকা প্রদান করতে হবে সেই ভবিষ্যৎ মূল্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে এখানে। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যের যেই সূত্র আছে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, কারণ ব্যাংক এ আমাদেরকে বা তাদের 3 বন্ধুকে বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে বা সুদ প্রদান করতে হবে, তাই আমাদের ফিউচার ভ্যালুতে বা ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে সূত্রটা আছে, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এইখানে আমার বর্তমান মূল্য দেওয়া আছে 50,000 টাকা, সুদের হার দেওয়া আছে আমার জন্য 20% বা 0.20, আর সময় দেওয়া ছিল আমার জন্য 2 বছর। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখব উত্তরটা আসে 72,000 টাকা। অর্থাৎ যদি তারা 3 বন্ধু মিলে ব্যাংক এ থেকে আজকে 50,000 টাকা ঋণ গ্রহণ করে তাহলে 2 বছর পর তাদেরকে 72,000 টাকা সুদ এবং আসল সমেত ফেরত দিতে হবে। তাহলে সুদ আসলে তাদের 50,000 টাকা দাঁড়াবে 72,000 টাকা। এটা গেল ব্যাংক এ এর ক্ষেত্রে। তাহলে 7 নং প্রশ্নের সঠিক উত্তরটি হবে ঘ, 72,000 টাকা। এবার আমরা যদি প্রশ্ন নাম্বার 8-এ চলে যাই, প্রশ্ন নাম্বার 8-এ বলা আছে যে বি ব্যাংক হতে যদি তারা ঋণ নেয় তাহলে তাদের সুদ কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আগে আমরা বি ব্যাংককে সুদ আসল সমেত কত টাকা ফেরত দিতে হবে সেটা যদি বের করি দেখবো আমরা যে
প্রথমেই বলা ছিল যে বি ব্যাংক মাসিক চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করে, অর্থাৎ যদি আমি বি ব্যাংকের ভবিষ্যৎ মূল্যটা বের করতে চাই তাহলে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের আমার যে সূত্রটি দেওয়া ছিল ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম। এখানে আই ছিল আমার জন্য সুদের হার, এম ছিল চক্রবৃদ্ধির সংখ্যা, এম ছিল সময়। তাহলে আমি যদি এখানে তথ্যগুলো বসাই তাহলে দেখবো প্রেজেন্ট ভ্যালু দেওয়া ছিল আমার জন্য 50,000 টাকা, অর্থাৎ তারা আজকে 50,000 টাকা গ্রহণ করছে। এর সাথে সাথে দেওয়া ছিল যে মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে দেওয়া ছিল আমার জন্য 10%, তাই আয়ের মানটা আসছে আমার জন্য 0.10। আমার চক্রবৃদ্ধির সংখ্যা দেওয়া ছিল 12, কারণ মাসিক চক্রবৃদ্ধি হচ্ছে। আর পুরোটাকে আমি আবার গুণ দিচ্ছি সময় এবং চক্রবৃদ্ধির দ্বারা। যেহেতু সময় দেওয়া ছিল 2 বছর, তাই 2 গুণন এম এর মানটা দেওয়া ছিল আমার জন্য 12, যেটা চক্রবৃদ্ধির সংখ্যা, সেটা বসালাম। এবার এটাকে যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে দেখব উত্তরটা আসবে আমার জন্য 61,019.5480। এটা হলো আমার জন্য সুদ আসল সমেত ফেরত দিতে হবে। এবার যদি আমি এটা থেকে আসল অর্থটা বাদ দেই, অর্থাৎ তারা যেই লোন মানে যেই টাকাটা ঋণ গ্রহণ করেছিল সেই ঋণ গ্রহণের টাকাটা যদি আমরা বাদ দেই, মানে সুদ আসল থেকে যদি আমি আসল টাকাটা বাদ দেই তাহলে আমি সুদটা পেয়ে যাচ্ছি। তাহলে সুদ আসল ছিল আমার জন্য 61,019.5480। এটা থেকে যদি আমি আসল 50,000 টাকা বাদ দেই তাহলে তাদেরকে সুদ প্রদান করতে হবে 11,019.55 প্রায়। তাহলে 8 নং প্রশ্নের ক্ষেত্রে আমার সঠিক উত্তরটি হলো খ, 11,019.55 টাকা প্রায় তাদেরকে সুদ প্রদান করতে হবে এই 50,000 টাকা যদি তারা আজকে ঋণ গ্রহণ করে ব্যাংক বি থেকে। তাহলে তারা 3 বন্ধু মিলে 2টি ব্যাংকের যেই প্রস্তাবটি আছে এই প্রস্তাবটি যদি তারা হিসাব করে বা ক্যালকুলেশন করে তাহলে তারা দেখতে পাবে যে তাদের পক্ষে ব্যাংক বি গ্রহণ করাটা বা ব্যাংক বি থেকে ঋণ গ্রহণ করাটা উপযুক্ত হবে, কারণ ব্যাংক বি এর ক্ষেত্রে তাদের সুদের পরিমাণ দাঁড়াচ্ছে 11,019.55 টাকা। কিন্তু যদি ব্যাংক এ তারা গ্রহণ করতো তাহলে তাদেরকে সুদ প্রদান করতে হতো প্রায় 22,000 টাকার মতো, যেটা প্রায় ডাবল। তাই খুব সহজেই তারা তাদের 2টা ব্যাংকের ক্ষেত্রে বা 2টা ব্যাংকের যে প্রস্তাবটা আছে প্রস্তাবটা চাইলেই খুব সহজে এভাবে নির্ণয় করে তাদের উত্তরগুলো পেয়ে যেতে পারে। তো এই ছিল আজকের আলোচনায়। আজকের ক্লাসে আমরা যা যা আলোচনা করলাম তা যদি আরেকবার আমরা দেখবো যে আমাদের 2টা টপিক আজকে আলোচনা করলাম। প্রথমত ছিল এই অধ্যায় 3-এর সর্বশেষ যে টপিকটি প্রকৃত সুদের হার বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটা আমরা আলোচনা করেছিলাম। প্রকৃত সুদের হারের ক্ষেত্রে বলেছিলাম যখন আমি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করি, ঋণ গ্রহণ করার সময় চুক্তিপত্রে যে ঋণের হারটা বা ঋণের সুদের হারটা উল্লেখ থাকে সেটাকে আমরা নামিক সুদের হার বলছিলাম। এখন নামিক সুদের হার যদি আমি প্রতি বছরে একবার সুদ না দিয়ে একাধিকবার সুদ দেই তাহলে চুক্তিবদ্ধ সুদের হার বা নামিক সুদের হার ভিন্ন হয় প্রকৃত সুদের হার থেকে। কারণটা কি? কারণ আমার বছরে একবার সুদ না দিয়ে একাধিকবার সুদ প্রদান করার ফলে সুদের হারটা আমার বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা প্রকৃত সুদের হারের সূত্র দ্বারা খুব সহজেই নির্ণয় করতে পারতাম। এবং আরেকটা বিশেষ দ্রষ্টব্য বা বিশেষ উল্লেখযোগ্য বিষয় ছিল এইখানে, যদি বছরে আমরা একবারই সুদ প্রদান করি অর্থাৎ বছরে চক্রবৃদ্ধি একবারই ঘটে তাহলে নামিক সুদের হার এবং প্রকৃত সুদের হারের মধ্যে কোনো ভিন্নতা থাকবে না, দুইটা একই হবে। তো প্রকৃত সুদের হার পড়লাম। এরপর আমরা দেখলাম আজকের ক্লাসের বহু নির্বাচনী প্রশ্নগুলো। বহু নির্বাচনী প্রশ্নের মধ্যেও আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।